আমার শ্বশুর আমাকে ৮০ কোটি টাকা দিতে চেয়েছিলেন যাতে আমি তার ছেলের জীবন থেকে চলে যাই, কিন্তু তিনি এটা জানতেন না যে আমার গর্ভে বড় হচ্ছে এই বংশের যমজ উত্তরাধিকারী। টেবিলের ওপর চেকটা আমার দিকে এগিয়ে দিলেন আমার শ্বশুর। মনে হচ্ছে তিনি কোনো ভুল সংশোধন করার জন্য দাম মেটাচ্ছেন। পরম শীতল গলায়, ৮০ কোটি টাকা এখানে, আর যখন আয়ন লন্ডনের ফ্ল্যাট থেকে নামবে তার আগে তুমি এই শহর ছেড়ে চলে যাবে। নীল কালির লেখা শূন্যগুলোর দিকে তাকিয়ে রইলাম আমি। কতগুলো শূন্য, কত গভীর নীরবতা। আমরা বসেছিলাম গুলশানের সেই বিশাল বাড়ি ডুপ্লেক্স স্টাডি রুমে, যেখানে আসবাবপত্রের দাম ছিল সাধারণ মানুষের সারা জীবনের আয়ের চেয়েও বেশি টাকা। চৌধুরী সাহেব জানালার পাশেই দাঁড়িয়েছিলেন। ঢাকা শহরের জ্যাম আর ব্যস্ততা দেখা যাচ্ছে। তখন তিনি এতটাই শান্ত ছিলেন যে তিনি কোনো মেয়ের জীবন বেচাকেনা করছে না, সাধারণ ব্যবসায়িক চুক্তি করছে। তারপর তিনি বললেন, রাইসা, তুমি এই পরিবারের যোগ্য নও। আমার ছেলের জন্য ওর সমপর্যায়ের জীবনসঙ্গী প্রয়োজন, কোনো মধ্যবিত্ত স্কুল শিক্ষিকা নয়, যে কিনা ভুল করে আমাদের বংশের প্রেমে পড়ে গিয়েছে। আমি আমার হ্যান্ডব্যাগটা জোরে চেপে ধরলাম। ব্যাগের ভিতরে ছিল সেই ল্যাব রিপোর্টটা, যা আমি কখনো কাউকে দেখাইনি, এমনকি আইনকেও দেখাইনি। আজ সকালে নিশ্চিত হয়েছি গত সপ্তাহে ধরে আমার শরীরে যা জানান দিচ্ছিল তা সত্যি আমি মা হতে চলেছি। কিন্তু চৌধুরী সাহেব তা জানতেন না, আর যদিও জানতেন হয়তোবা তিনি আরও নিষ্ঠুর হতেন। আমি বললাম, আয়ান আর আমার কথা বলার অধিকার আছে। বৃদ্ধ তখন হাহাকার করে হেসে বলল, আয়ান সেটাই করবে যা এই বংশের জন্য ভালো হয়, আর সে সবসময় সেটাই করেছে। অপমানের চেয়ে এই কথাটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিল। মনের কোণায় আমিও জানতাম যে এটাই সত্যি। আয়ান যখন আমার সাথে একান্তে থাকতো তখন সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু তার বাবার সামনে দাঁড়ালে সে যেন অন্য মানুষ হয়ে যেত। একদমই ছোট, একদমই নিস্তেজ। যেই পুরুষ আড়ালে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, সে সবার সামনে আমাকে রক্ষা করার সাহসটুকুও রাখে না। টেবিলের উপর ডিভোর্স পেপারটা আগে থেকেই রেডি করা ছিল। সেই কাগজ অনুযায়ী সেখানে লেখা ছিল, আমি মেনে নিয়েছি যে এই বিয়েটা একটা বড় ভুল ছিল। আমি কিছুই দাবি করব না, কোনো দিনও ফিরে আসব না, এমনকি চৌধুরী পরিবার থেকে চিরতরে চলে যাব। তারপর তিনি আদেশ দিলেন, সই করো এখানে, না হলে কাল সকালে পুরো ঢাকার শহর জানবে তুমি টাকার লোভে আমার ছেলেকে ফাঁসিয়েছিলে। একথা শুনে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছিল। আমি আমার নিজের কানকে চোখে বিশ্বাস করতে পারছি না। আমি তাকে শান্ত গলায় জিজ্ঞাসা করলাম, আপনারা কি এভাবেই শান্তি কেনেন? না, এভাবে আগে আমি বড় বড় সমস্যাগুলো মিটিয়ে ফেলি। আজ আমার হাতটা পেটের ওপর অজান্তেই চলে গেল। খুব সূক্ষ্ম একটা নড়াচড়া। তিনি খেয়াল করলেন না। আমি কলমটা তুলে নিলাম। আত্মসমর্পণের জন্য নয়, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে এই আভিজাত্যের খাঁচায় আমি আর আমার সন্তানের জন্য কোনো ভালোবাসা নেই। বিয়ের পর থেকে এই প্রথম আমি আয়নের অপেক্ষায় থাকা বন্ধ করলাম। আমি সই করে দিলাম। চৌধুরী সাহেব বললেন, আমি জানতাম তুমি বুদ্ধিমতী মেয়ে। আমি চেকটা ভাঁজ করে ব্যাগের মধ্যে রাখলাম। তারপর তার চোখের দিকে তাকিয়ে বললাম, চুপ থাকেকে বড় পরাজয় মনে করবেন না। সেই বিকালেই আমি সেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলাম। আমার হাতে ছিল জামা কাপড়ের সুটকেস, কিছু সার্টিফিকেট আর আমার মায়ের ছবি। কেউ আমাকে আটকানোর চেষ্টাও করলো না। বাড়ির কিছু কাজের লোকগুলো মায়াবী চোখে আমার দিকে তাকিয়েছিল, আর আমার ননাস ফোনে ব্যস্ত থাকার ভান করছিল, আর আমার শাশুড়ি নিচে নামার প্রয়োজনও মনে করলো না। রাত 12টার পরে আয়ান যখন দেশে ফিরলেন তখন আমি বনানী একটা ক্লিনিকে আলট্রাসাউন্ড স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। ডাক্তার হঠাৎ করে চুপ হয়ে গেল। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার কিছু হয়েছে? আপনি যে কিছু বলছেন না। ডাক্তার বলল, আমি তো নিজেই অবাক হয়ে গেছি, তোমাকে কি বলবো। তোমার পেটে একটা না, দুটো না, তিনটা না, চারটা সন্তান রয়েছে, চারটাই ছেলে সন্তান। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, এটা আল্লাহর অলৌকিক। আমাকে সব হারিয়েও নিঃস্ব করে দেয়নি, এটাই আমার বেঁচে থাকার অবলম্বন। আমি ডাক্তারকে কৃতজ্ঞতা জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমি চলে আসলাম আমার গন্তব্যে। ওই ৮০ কোটি টাকা আমি দেখছি আর ভাবছি, এটাই আমার সন্তানদের বেঁচে থাকার লড়াই, এটা নিয়ে আমি লড়াই করব। আমি চলে আসলাম একটা জায়গায়। আমার শুরু হলো যুদ্ধ লড়াই। 7 বছর পর আমি 7 বছর পর ঘুরে দাঁড়ালাম। আমার সন্তানরা বড় হয়েছে। আমার সন্তানরা 4 জন একই চেহারা পেয়েছে। তারা বড় হয়েছে, তাদের বয়স এখন 7টা বছর। তারা নিজেদের মতো চলাফেরা করতে শিখেছে। আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি একটা ব্যবসা শুরু
শুরু করেছি, আর সেই ব্যবসার অজান্তেই আমি তাদের সব কিছু ধ্বংস করে দিয়েছি। এটা আয়নরা জানেই না। আমি আয়নের অগোচরেই আমি আয়নদের অর্ধেক শেয়ার কিনে নিয়েছি। আয়ন যখন নেশায় ডুবেছিল আমাকে না পেয়ে, তখন আমি নিজের অজান্তেই আমি সব কিছু করে ফেলেছি। আয়ন তো পারতো তার বাবাকে ছাড়া আমাকে খোঁজ করতে, আমি কোথায় গিয়েছি, আমি কোথায় থাকছি, সে একবারের জন্য আমার খোঁজ করলো না। তাই আমি কখনো আয়নের সামনে যাইনি। এখন আমার আয়নের সামনে দাঁড়ানোর সময় চলে এসেছে। আমি আমার 4টা সন্তান নিয়ে আয়নের সামনে গিয়ে দাঁড়াবো। এখন আমার লড়াই শুরু হবে, আমি যুদ্ধ করব তাদের সাথে। এটা বলেই আমার 4 সন্তানকে রেডি করে আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে গেলাম সেই বনানী ক্লিনিকের সামনে, তাদের 4 তলার ভবন ছিল সেখানে। সেই ভবনে তাদের একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমি উপস্থিত হলাম, আমার 4টা সন্তান আর আমি যেই রুমের মধ্যে ঢুকলাম আমাকে দেখে সবাই আটকে উঠলো। ওখানে আমার শ্বশুর, আমার স্বামী, আমার শাশুড়িও ছিল। আমার শ্বশুর আমাকে দিকে তাকিয়ে বলল, রাইসা তুমি এখানে? আমার শাশুড়ি বলল, তুমি এখানে কিসের জন্য, আর ওরা কারা? আমি বললাম, এরা যখন আপনি 80 কোটি টাকার চেক ধরিয়ে দিয়ে আমাকে বিদায় করতে চেয়েছিলেন, তখন সেই বিদায়ের বদলেই আপনার উত্তরাধিকার আপনাদের প্রতিশোধ নিতে ফিরে এসেছে। তখন তারা চমকে উঠলো, কী বলছে এটা? তখন আয়ন বলছে, কি বলছো তুমি, এটা কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন বলো, তোমার কিছু বুঝতে হবে না। এই যে সন্তান দেখছো, এগুলো কারা জানো? তোমাদের পাপের প্রতিশোধ নেওয়ার জন্য এরা তৈরি হয়ে এসেছে, এরা তোমাদের সন্তান। তখন আয়ান অবাক হয়ে বলল, কি বলছো? তুমি তো আমাকে কখনো জানাওনি। আমি বললাম, কেন জানাবো? তুমি যখন দেশে ফিরেছো তখন একবারের জন্য আমার খোঁজ করেছো? তখন যখন তুমি আমাকে পাওনি তখন তুমি কারো থেকে জানতে চেয়েছো আমি কোথায় গেছি, কেন গিয়েছি? তুমি একবার চেষ্টাও করোনি। আমাকে না পেয়ে তুমি নিজের মতো ঠিকই বাবা মায়ের সাথে সংসার করে গেছো। তাহলে আমি তোমার কাছে কেন যাব, আর তোমাকে কেনই বা জানাবো? আমার 4টা সন্তান হয়েছে। তখন সে বলল, যা হয়েছে হয়েছে, আমার সন্তানকে নিয়ে তুমি ফিরে এসো। আমি বললাম, না, কখনোই না। তোমার বাবা কি করেছে জানো? আমি তখন 80 কোটি টাকার চেকটা বের করে তার সামনে ধরলাম। এই যে 80 কোটি টাকা দিয়ে আমাকে বিদায় করে দিয়েছে। এখন এই 80 কোটি টাকা ফেরত দেওয়ার বদলা নিতে আমার ছেলেরা তোমাদের সামনে হাজির হয়েছে। তোমাদের বদলা নেবে আমার ছেলেরা। তোমরা যে পাপ করেছো সেই পাপের শাস্তি দেবে আমার ছেলেরা। তখন তারা বলল, এটা কি বলছো তোমরা? আমার শ্বশুর বলল, তুমি দাঁড়াও, থামো এখানে। আমি বললাম, আর থামবো না, আজকে আমি বলবো, আপনি শুনবেন। আপনার এই যে অফিসের সব কিছু দেখতে পাচ্ছেন, এর অর্ধেক মালকিন আমি। এখানের অর্ধেক শেয়ার আমি কিনে নিয়েছি। এখানে আপনারা আজকে যা করছেন তা এটার অর্ধেক আমার। আমি এতদিন গোপনে সব কিছু করেছি, আপনাদেরকে জানাইনি। আজকে সব কিছু প্রকাশ করার সময় এসেছে। তখন সে বলল, এটা কি বলছো? এই শেয়ারগুলো তুমি কিনে নিয়েছো? তুমি এত টাকা কোথায় পেলে? আমি বললাম, এই যে 80 কোটি টাকার চেকটা দিয়েছেন, আমি এটা নিয়েই ঘুরে দাঁড়াইছি, কিন্তু এই টাকাটা আমি কখনো কিন্তু তুলিনি। দেখেন, চেকটা যেমন তেমনই আছে। আপনি যে 80 কোটি টাকা দিয়ে আমাকে অপমান করে বের করে দিয়েছিলেন, এই অপমানটাই আমার জীবনে শক্তি হয়ে দাঁড়িয়েছিল। আর এই অপমান থেকে আমি আজ এত বড় হয়েছি। এই 80 কোটি টাকা এখন প্রতি মাসে আমার কোম্পানি থেকে ট্যাক্স যায়। এখন আমি এত বড় ব্যবসায়ী হয়েছি। আর আস্তে আস্তে আপনাদেরকে আমি নিঃস্ব করে দেবো। আপনার ছেলে তো মদের নেশায় সব কিছু শেষ করে দিয়েছে, ঠিকমতো ব্যবসা সামলাতে পারছে না। তার অর্ধেক কিনে নিয়েছি, বাকিটাও আমি কিছুদিনের মধ্যেই কিনে নেব। পুরো বাড়ির মালকিন হব আমি। কথা বলেই ওখান থেকে আমি বের হয়ে আসলাম। শাশুড়ি পিছন থেকে আমাকে ডাকছে, রাইসা তুমি যেও না, আমার নাতিদের নিয়ে তুমি যেও না, তুমি দাঁড়াও। আমি কোনো মতেই পিছন ফিরে তাকালাম না। আমার শ্বশুর কোনো কথা বলছে না, সে স্তব্ধ হয়ে গেছে। আয়ান আমার সামনে এসে দাঁড়ালো, বলল, আমার সন্তানদেরকে একবার আমাকে ছুতে দাও। আমি বললাম, কেন? এতদিন কোথায় ছিলে? একবারও তো জানতে চাওনি আমি কোথায় আছি। আজকে যখন সন্তানদের দেখতে পারছি তখন তোমার দরদ উতলে পড়ছে। দরকার নেই এরকম বাবার। কথা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আয়ান হাঁটু গেড়ে বসে পড়লো। আমি আর পিছন ফিরে তাকালাম না। আমি অফিসে বসে আছি, হঠাৎই আমাকে দারোয়ান বলছে, ম্যাডাম, নিচে একজন আপনার সাথে দেখা করার জন্য এসেছে। আমি বললাম, কে? বললো, একটা ছেলে। আমি বললাম, তাকে ঢুকতে দিও না, ওখান থেকে বিদায় করে দাও। আমি জানতে পারলাম আয়ান এসেছে। আমি তার সাথে দেখা করিনি। সে প্রায় দিনই আমার অফিসের নিচে গিয়ে আমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতো, কিন্তু আমি দারোয়ানকে নিষেধ করে দিয়েছি সে যেন আমার সাথে দেখা না করে। তারপরের দিন আমার শাশুড়ি গেছে। আমার শাশুড়ি গিয়ে দারোয়ানকে বলে সে ভিতরে ঢুকেছে। তাকে তো আর দারোয়ান ঠেকাতে পারে নাই। সে গিয়ে আমার হাতটা ধরে বলছে, রাইসা, তুমি সব কিছু ভুলে যাও, ভুলে গিয়ে আমাদের মাফ করে সব কিছু ঠিক করে দাও। আমি বললাম, ভুলে যাব? আপনারা যে 80 কোটি টাকা দিয়ে আমাকে বের করে দিয়েছেন সেটা বলবো, নাকি আজ পর্যন্ত আপনাদের সাথে আমার সন্তানদের সম্পর্ক তৈরি হয়নি, আমার সন্তানদেরকে দেখেনি, সেটা ভুলে যাব? আমি কোনটা ভুলে যাব? আপনারা যে অপমানটা করেছেন এটা কি কখনো ভোলা যায়? আপনারা বলেন, আমি কোনটা ভুলে যাব? কথা বলে আমি হাতটা সরিয়ে দিলাম। আমার শাশুড়ি বলছে, আয়ান অনেক ভেঙে পড়েছে, তোমার শ্বশুর খুব অসুস্থ, সে মৃত্যুর আগে তার নাতিদের দেখে যেতে চায়। আমি বললাম,
সে স্বপ্ন কখনোই পূরণ হবে না, কারণ আমি আমার সন্তানদেরকে আমার মতো করে তৈরি করেছি। ওদের বাবা দাদা দাদি কেউ নেই, আমি ওদেরকে কারো ছোঁয়া পেতে দেবো না। আমি আমার মতো করে ওদেরকে গড়ে তুলেছি, আমি ওদেরকে কোথাও নিয়ে যাব না। তখন তাই আমার শাশুড়ি খুব অনুরোধ করলো, কিন্তু আমি তার কথা কোনো মতেই শুনলাম না।